হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টি আছে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব সচিবালয় অর্থাৎ সেক্রেটারিয়েট নিয়ে। তোমরা জানো যে সম্মিলিত জাতিপুঞ্জের টোটাল 6টি প্রিন্সিপাল অর্গান আছে, আর সেই 6টি প্রিন্সিপাল অর্গান অর্থাৎ 6টি বিভাগের মধ্যে 5টি যে বিভাগ সেটা কিন্তু আমি আলোচনা করে ফেলেছি। সেই 5টি বিভাগ কি আলোচনা করা হয়ে গেছে? সাধারণ সভা আলোচনা করা হয়ে গেছে, নিরাপত্তা পরিষদ আলোচনা করা হয়ে গেছে, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, ওছি পরিষদ। এই যে 5টি বিভাগ এটা আলোচনা করা হয়ে গেছে। আজকে লাস্ট যে বিভাগটি 6 নম্বর বিভাগ সেটা হচ্ছে সচিবালয়। এর মধ্যেই পড়বে তোমরা সেক্রেটারি জেনারেল অর্থাৎ মহাসচিবের সম্বন্ধে। ঠিক আছে, তাহলে আমি আবার লিখিয়ে দিচ্ছি যে সম্মিলিত জাতিপুঞ্জ, যেটা পৃথিবীর মধ্যে একটা সবথেকে বৃহৎ একটা সংস্থা, যার মধ্যে 193টি দেশ আছে। আর এই সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1945 সালের 24শে অক্টোবর। কিসের জন্য? যে বিশ্বের মধ্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য, যাতে তৃতীয় বিশ্বযুদ্ধ না হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আবার যাতে বিশ্বের মধ্যে কোনো বিশ্বযুদ্ধ না হয়, তার জন্য এই সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়েছিল। তাহলে তার মধ্যে যে 6টি বিভাগ ছিল আমি আবার লিখিয়ে দিচ্ছি, আগেও লিখিয়ে দিয়েছিলাম। ফার্স্ট হচ্ছে সাধারণ সভা, যার সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে নিরাপত্তা পরিষদ, 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, 4 নম্বর হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়, আন্তর্জাতিক বিচারালয়, বিচারালয় বা আন্তর্জাতিক আদালত যেটাই বলো। ঠিক আছে, 5 নম্বর হচ্ছে ওছি পরিষদ, ওছি পরিষদ। আর 6 নম্বর লাস্ট যে বিভাগটি যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে সচিবালয়। ঠিক আছে, তাহলে সাধারণ সভা অর্থাৎ জেনারেল অ্যাসেম্বলি এর সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে। নিরাপত্তা পরিষদ, ইংরেজিতে বললে সিকিউরিটি কাউন্সিল, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ইংরেজিতে বললে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল বা ইকোসক, আন্তর্জাতিক বিচারালয় বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজে, ওছি পরিষদ বা ট্রাস্টিশিপ কাউন্সিল, আর সচিবালয় যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে সেক্রেটারিয়েট। এখানেই আলোচনা করব যে মহাসচিবের সম্পর্কে অর্থাৎ সেক্রেটারি জেনারেলের সম্পর্কে। দেখো, এই যে প্রত্যেকটি বিভাগ, তার মধ্যে এই সচিবালয় এই বিভাগটি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। নিরাপত্তা পরিষদ এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, তারপরে যদি সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিভাগ বলা যায় সেটা হচ্ছে এই সচিবালয়। ঠিক আছে, দেখো সচিবালয়ের প্রথমে গঠন জানা যাক। গঠন দেখো, প্রথমে সচিবালয়ের গঠনের মধ্যে, যে সচিবালয়ের মধ্যে কে কে রয়েছে, যে একজন রয়েছে মহাসচিব, একজন মহাসচিব অর্থাৎ সেক্রেটারি জেনারেল। এই মহাসচিবকে ইংরেজিতে কি বলা হয়? সেক্রেটারি জেনারেল। ঠিক আছে, এই সেক্রেটারি জেনারেল বা মহাসচিব। তাহলে একজন থাকে সেক্রেটারি জেনারেল বা মহাসচিব এই সচিবালয়ের মধ্যে, আর থাকে অন্যান্য কর্মী, অন্যান্য কর্মী। এখন কর্মী কিন্তু অনেক হয়। ঠিক আছে, সম্মিলিত জাতিপুঞ্জ এত বড় বিভাগটার মধ্যে অনেক কর্মী দরকার হয়। কর্মী বলতে গেলে 10,000 প্লাস। ঠিক আছে, 10,000 প্লাস কর্মী কিন্তু এখানে আছে। তাহলে সচিবালয় কি কি নিয়ে গঠিত? সচিবালয় এই যে বিভাগটি 6 নম্বর বিভাগটা, সেটা একজন তো মহাসচিব এবং অন্যান্য কর্মী নিয়ে এই সচিবালয় গঠিত, এটা মনে রাখবে। আর এই যে মহাসচিব অর্থাৎ সেক্রেটারি জেনারেল, বর্তমানে 2025-এ এই সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কে আছেন মনে রাখবে নামটা, অ্যান্তোনিও গুতেরেস। ঠিক আছে, অ্যান্তোনিও বা আন্তোনিও গুতেরেস। ঠিক আছে, নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বর্তমানে
সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কে আছেন? মনে রাখবে আন্তোনিও গুতেরেস। ঠিক আছে, 2017 সাল থেকে তিনি কিন্তু আছেন। 2017 সাল থেকে তিনি কি হন, যে এই মহাসচিব পদে নিযুক্ত হন। তারপর থেকে 2025 পর্যন্ত এখনো তিনিই আছেন। ঠিক আছে, 2025 পর্যন্ত এখনো বর্তমানে তিনি চলছে, তার কার্যকাল চলছে। তাহলে এই যে অ্যান্তোনিও গুতেরেস যিনি বর্তমানে মহাসচিব পদে আছেন, মহাসচিব একটা পদের নাম, যেমন প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে একটা পদের নাম। প্রধানমন্ত্রী এখন মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে। ইন্দিরা গান্ধীও আমাদের প্রধানমন্ত্রী ছিল, নরেন্দ্র মোদীও আমাদের এখন প্রধানমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রী হচ্ছে একটা পদের নাম, ঠিক তেমনই মহাসচিব হচ্ছে এই সম্মিলিত জাতিপুঞ্জের একটা পদের নাম। তাহলে এই পদে, মহাসচিব পদে বর্তমানে যিনি আছেন তার নাম হচ্ছে আন্তোনিও গুতেরেস, এই নামটা মনে রাখবে। ঠিক আছে, তিনি কোন দেশের বাসিন্দা? তিনি পর্তুগাল। ঠিক আছে, পর্তুগালের বাসিন্দা, পর্তুগাল দেশ থেকে তিনি এসেছেন। তাহলে এখন বলবে যে এই যে মহাসচিব, এই পদটি এর আর কি কার্যকাল কত বছর? একজন মহাসচিব যদি নিযুক্ত হয়ে যায় তাহলে তার কার্যকাল কত বছর? তাহলে মনে রাখবে সাধারণত 5 বছর মহাসচিবের কার্যকাল। মহাসচিবের কার্যকাল যদি আসে পরীক্ষায় তাহলে লিখে দিবে 5 বছর, 5 বছর। কিন্তু এখন বলবে যে 2017 সালে আন্তোনিও গুতেরেস নিযুক্ত হয়েছিল মহাসচিব পদে, তাহলে 2017-এর পর থেকে 17, 18, 19, 20, 21-এ তো 5 বছর কমপ্লিট হয়ে যায়। তাহলে 22, 23, 24, 25 বর্তমানে চলছে, তাহলে এখনো কেন আছে মহাসচিব আন্তোনিও গুতেরেস? তাহলে বলে রাখি যে একজন মহাসচিব যদি নিযুক্ত হন তাহলে তার রিঅ্যাপয়েন্টমেন্ট হতে পারে। ঠিক আছে, আবার কিন্তু তিনি মহাসচিব পদে নিযুক্ত হতে পারেন। 5 বছর কার্যকাল সমাপ্তি হওয়ার পরে আবার তিনি নিযুক্ত হতে পারেন, রিঅ্যাপয়েন্টমেন্ট কিন্তু হয় মহাসচিবের। ঠিক আছে, তাহলে এই কথাটা বলে রাখলাম। আর একটা কথা মনে রাখবে যে এই যে মহাসচিব অর্থাৎ সেক্রেটারি জেনারেল, প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিল? তাহলে এই যে অ্যান্তোনিও গুতেরেস তিনি কিন্তু নবম, ঠিক আছে, 9th অর্থাৎ নবম মহাসচিব। মনে রাখবে যে অ্যান্তোনিও গুতেরেস কত নম্বর মহাসচিব? নবম মহাসচিব। আর প্রথম মহাসচিব কে ছিলেন? মনে রাখবে প্রথম যে মহাসচিব, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিবের নাম কি ছিল? মনে রাখবে যে ট্রিগ ভিলি। এটাও ইম্পর্টেন্ট কিন্তু, ট্রিগ ভিলি, এটাও কিন্তু পরীক্ষায় এসে যায়, নামটা মনে রাখবে। ফার্স্ট সেক্রেটারি জেনারেল, ঠিক আছে, বা প্রথম মহাসচিবের নাম হচ্ছে ট্রিগ ভিলি। তিনি ছিলেন নরওয়ের বাসিন্দা, নরওয়ে দেশের। তাহলে আন্তোনিও গুতেরেস যিনি বর্তমানে নবম মহাসচিব হিসেবে কার্যনির্বাহ করছে বর্তমানে, তিনি পর্তুগাল দেশের বাসিন্দা। আর যিনি প্রথম মহাসচিব ছিল, সম্মিলিত জাতিপুঞ্জ যখন তৈরি হয় তারপরে প্রথম যিনি আর কি মহাসচিব হয়েছিলেন তার নাম হচ্ছে ট্রিগ ভিলি, যিনি নরওয়ের বাসিন্দা ছিল। এটা মনে রাখবে। আর এর সম্পর্কে আরেকটা, মহাসচিব সম্পর্কে আরেকটা কথা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এই মহাসচিবের নিয়োগ কিভাবে হয়। এবার নিয়োগ, তাহলে নিয়োগ সম্পর্কে এবার জানবো। নিয়োগ, মহাসচিবের নিয়োগ, ঠিক আছে, মহাসচিবের নিয়োগ। তাহলে এই মহাসচিবের নিয়োগ কিভাবে হয়? এই যে সচিবালয়, ঠিক আছে, এই যে সচিবালয় এটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের একটা বিভাগ, 6টি বিভাগের মধ্যে। আর এই বিভাগে একজন মহাসচিব থাকে আর অন্যান্য কর্মী থাকে, 10,000-এর উপরে অন্যান্য কর্মী থাকে। তাহলে এই যে মহাসচিব তাকে কে নির্বাচিত করেন, কে নিয়োগ করেন? মনে রাখবে নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ সভা কর্তৃক কিন্তু এই মহাসচিব নিযুক্ত হন। তাহলে কিভাবে নিযুক্ত হন এই মহাসচিব? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা নোট করে রাখো যে নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে, নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ সভা কর্তৃক, সাধারণ সভা কর্তৃক
নিযুক্ত হন, নিযুক্ত বা নির্বাচিত হন। ঠিক আছে, তাহলে এখন এটার মানেটা একটু বুঝিয়ে দিচ্ছি যে নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে মানে এখানে নিরাপত্তা পরিষদ কি? নিরাপত্তা পরিষদ হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের একটি বিভাগের নাম, যেটা আমি আলোচনা করেছি আগে। নিরাপত্তা পরিষদ, সিকিউরিটি কাউন্সিল, যার মধ্যে 15টি সদস্য দেশ আছে, তার মধ্যে 5টি হচ্ছে স্থায়ী সদস্য দেশ আর 10টি হচ্ছে অস্থায়ী সদস্য দেশ। 5টি স্থায়ী সদস্য দেশ কি কি? আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স আর চীন। ঠিক আছে, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, এই 5টি দেশ হচ্ছে স্থায়ী সদস্য। আর বাকি যে অস্থায়ী 10টি সদস্য আছে, সেই 10টি অস্থায়ী সদস্য দেশ 2 বছর পর পর নির্বাচিত হয়ে আসে। তাহলে এই 15টি সদস্য দেশ মিলে কি করে, যে নিরাপত্তা পরিষদের সদস্যরা, তারা একজন ব্যক্তিকে মহাসচিব হিসেবে, একজন ব্যক্তি ধরো, ঠিক আছে, ধরো ইনি হচ্ছেন অ্যান্তোনিও গুতেরেস। ঠিক আছে, অ্যান্তোনিও গুতেরেস কিভাবে নির্বাচিত হয়েছিলেন? ধরো ইনি অ্যান্তোনিও গুতেরেস, প্রথমে কি হয় যে নিরাপত্তা পরিষদ এই ব্যক্তিকে মহাসচিব হিসেবে নিযুক্ত করা হবে, এই প্রস্তাবটা সাধারণ সভার মধ্যে পাঠায়। কে পাঠায়? নিরাপত্তা পরিষদ পাঠায়। যে নিরাপত্তা পরিষদ ঠিক করে যে কাকে মহাসচিব নিযুক্ত করা হবে। তাহলে প্রধান, এই যে মহাসচিব নিয়োগের যে প্রধান দায়িত্ব, সেটা কার কাছে? সেটা প্রধান দায়িত্ব কিন্তু নিরাপত্তা পরিষদের কাছে। নিরাপত্তা পরিষদ ঠিক করবে যে কাকে মহাসচিব হিসেবে নিযুক্ত করা হবে। সে ঠিক করে দিল যে এনাকে মহাসচিব হিসেবে নিযুক্ত করা হোক, তারপরে এই যে প্রস্তাবটা, এনার যে নামটা, সেটা চলে যাবে সাধারণ সভায়। তারপরে সাধারণ সভা, জানো সাধারণ সভা হচ্ছে নিরাপত্তা আর কি সম্মিলিত জাতিপুঞ্জের আরেকটি বিভাগ, যার মধ্যে 193টি দেশই আছে। আমি বলেছিলাম যে সাধারণ সভা হচ্ছে এমন একটি বিভাগ যেখানে সম্মিলিত জাতিপুঞ্জের যতজন সদস্য দেশ আছে, তারা সবাই কিন্তু সাধারণ সভার সদস্য। তাহলে এই সাধারণ সভার মধ্যে যখন এই প্রস্তাবটা যায় যে এই ব্যক্তিকে মহাসচিব হিসেবে নিযুক্ত করা হোক, যেটা কে বলে দিয়েছে? যেটা নিরাপত্তা পরিষদ সুপারিশ করে দিয়েছে যে এনাকে মহাসচিব হিসেবে নিযুক্ত করা হোক। তারপরে সাধারণ সভার মধ্যে ভোট হয়, আর ভোটে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কি হয়, যে মহাসচিব নিযুক্ত হয়। সাধারণ সংখ্যাগরিষ্ঠতা মানে হচ্ছে আর কি সাধারণ সভার মধ্যে যতজন লোক উপস্থিত থাকবে, তার মধ্যে আর কি যতগুলি সদস্য দেশ উপস্থিত থাকবে, তার 50%-এর প্লাস 50%-এর প্লাস 1, ঠিক আছে, অর্ধেকের এক বেশি ভোট পেলেই কিন্তু এই যে তিনি মহাসচিব হয়ে যাবেন। ঠিক আছে, তাহলে প্রথমে নিরাপত্তা পরিষদ একজন ব্যক্তিকে সুপারিশ করে যে এনাকে মহাসচিব হিসেবে নিযুক্ত করা হবে, এই প্রস্তাবটা সাধারণ সভাতে যায়, পরে সাধারণ সভার মধ্যে সবাই ভোট দেয়, তারপরে এটা হয়। আর মনে রাখবে নিরাপত্তা পরিষদেও কিন্তু ভোট হয় যে এনাকে নির্বাচিত করা হবে কিনা। নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য প্লাস 4টি অস্থায়ী সদস্যর কিন্তু ভোট প্রয়োজন এই সুপারিশ করার সময়। নিরাপত্তা পরিষদ প্রথমে সুপারিশ করলো যে এই ব্যক্তিকে মহাসচিব হিসেবে নিযুক্ত করা হবে, তারপরে সেটা সাধারণ সভাতে যায়। তাহলে এই যে সুপারিশটা করলো, যাকে করা হলো এই ব্যক্তিকে মহাসচিব হিসেবে নিযুক্ত করা হোক, তাহলে এই যে এখানেও কিন্তু ভোট হয় নিরাপত্তা পরিষদের 15টি সদস্য দেশের মধ্যে, আর 15টি সদস্য দেশের মধ্যে 5টি স্থায়ী সদস্য দেশের কিন্তু সম্মতি চাই। 5টি স্থায়ী সদস্য দেশের মধ্যে যদি একটি দেশও বলে দেয় যে এনাকে মহাসচিব হিসেবে নিযুক্ত করা হবে না, তাহলে তাকে কিন্তু মহাসচিব হিসেবে নিযুক্ত করা হবেই না। ঠিক আছে, তাহলে বর্তমানে যে অ্যান্তোনিও গুতেরেস মহাসচিব আছেন, তাকে কিন্তু নিরাপত্তা পরিষদের 5টি যে স্থায়ী সদস্য দেশ, তারা সকলেই ভোট দিয়েছে। ঠিক আছে, তাছাড়া আরো 4 জন হলেই চলে যাবে, অর্থাৎ টোটাল 9 জন। 9 জনের 9টি ভোট প্রয়োজন নিরাপত্তা পরিষদের, আর 9টি ভোটের মধ্যে স্থায়ী 5টি, আর বাকি 4টি হলেই হয়ে যাবে অস্থায়ীর মধ্যে 10টির মধ্যে। আর সাধারণ সভাতে তারপরে 50%-এর এক বেশি ভোট হলেই তিনি মহাসচিব হয়ে গেল। ঠিক আছে, এটা নিয়োগ পদ্ধতিটা একটু মনে রাখবে। আরেকটা কথা মনে রাখবে যে এই যে মহাসচিব, এই মহাসচিব কিন্তু 5টি দেশের নাগরিক কোনোদিনই মহাসচিব হতে পারবেন না। মনে রাখবে, পৃথিবীর মধ্যে বর্তমানে 5টি দেশ আছে, যেই 5টি দেশের নাগরিক কোনোদিনই মহাসচিব হতে পারবেন না। সেই কোন 5টি দেশ? মনে রাখবে, এই যে স্থায়ী সদস্য দেশ আছে না নিরাপত্তা পরিষদের মধ্যে, 5টি স্থায়ী সদস্য দেশ আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন, এই 5টি দেশের থেকে কোনো ব্যক্তি মহাসচিব হতে পারবেন না। এখন দেখো যে এই যে সচিবালয়, তার কার্যাবলী এবং মহাসচিবের কার্যাবলী, ঠিক আছে, এই মহাসচিবের কার্যাবলী এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি বলছি তোমরা শুধু শোনো। ঠিক আছে, মাথায় শুধু একটু রাখবে যে মহাসচিব কি কি কাজ করে থাকে। ঠিক আছে, তাহলে তোমরা পরীক্ষায় এমসিকিউ যেভাবেই ঘুরিয়ে বেঁচে আসুক তোমরা করতে পারবে। দেখো,
ফার্স্টে সচিবালয়ের কার্যাবলী সম্পর্কে জানি, যে একটি বিভাগের নাম হচ্ছে 6টি বিভাগের মধ্যে সচিবালয়। তার প্রথম কাজ হচ্ছে সমন্বয় সাধনের কাজ। দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের অনেকগুলি বিভাগ আছে, অনেক সংস্থা আছে, 6টি বিভাগ, আরো অনেক সংস্থা আছে, তাহলে তার মধ্যে সমন্বয় সাধন করার কাজ করে এই সচিবালয়। ঠিক আছে। নেক্সট হচ্ছে তথ্য সরবরাহ। তাহলে কোনো কাজ করতে গেলে প্রত্যেক বিভাগের কাছে অনেক কাজ আছে, দায়িত্ব আছে, তাহলে অনেক তথ্যের প্রয়োজন হয়। বিশ্বের মধ্যে শান্তি নিরাপত্তা বজায় রাখার জন্য সম্মিলিত জাতিপুঞ্জের যে অনেক কাজ করতে হয়, তার জন্য অনেক তথ্যের প্রয়োজন। তাহলে সেই যে তথ্য সরবরাহ করা, এটা এই সচিবালয়ের কাজ। নেক্সট হচ্ছে প্রশাসকদের নির্দেশ প্রদান। তাহলে এই যে সচিবালয়, এই সচিবালয়ের আরেকটি কাজ হচ্ছে যে প্রশাসকদের নির্দেশ প্রদান, যে সে কি কাজ করবে, তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া, সেই সম্পর্কে এই সচিবালয়ের আরেকটি কাজ এটা। নেক্সট হচ্ছে বিভিন্ন বিভাগকে সাহায্য করা। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জে টোটাল 6টি বিভাগ আছে: সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক বিচারালয় বা আন্তর্জাতিক আদালত, অচি পরিষদ আর সচিবালয়। তাহলে এই যে বিভাগগুলিকে সাহায্য করার দায়িত্ব কিন্তু এই সচিবালয়। এই যে বিভাগগুলি তাদেরকে সাহায্য করে থাকে কিভাবে, যে এই তথ্য সরবরাহ করে, ঠিক আছে, অনেক তথ্য প্রেরণ করে সেই বিভাগগুলিকে, তার মাধ্যমে তাদের কাজেরও সুবিধা হয়, তার দ্বারা আর কি সাহায্য করে থাকে সচিবালয়। ঠিক আছে। তাহলে নেক্সট দেখো মহাসচিবের কার্যাবলী, অর্থাৎ সেক্রেটারি জেনারেল যিনি বর্তমানে আছেন অ্যান্তোনিও গুতেরেজ, তার কি কি কার্যাবলী আছে। ফার্স্ট হচ্ছে প্রধান কার্যনির্বাহক। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের, মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন, যে সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য কার্যনির্বাহককে, যদি কোশ্চেন আসে যে সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য কার্যনির্বাহককে, প্রশাসনিক কার্যনির্বাহককে, মনে রাখবে মহাসচিব। ঠিক আছে। সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য প্রশাসনিক কার্যনির্বাহককে মহাসচিব। তারপরে দেখো তার তাহলে মহাসচিবের অনেক কাজ আছে। এখানের মধ্যে সচিবালয়ের মধ্যে যে অনেক যে কর্মচারী থাকে তাদেরকে নিয়োগ করা, তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া, ঠিক আছে, তাহলে অনেক কাজ থাকে এই মহাসচিবের। বিভিন্ন পরিষদের প্রধান, বিভিন্ন পরিষদ বলতে যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আছে, তারপরে অচি পরিষদ আছে, তাদের কিন্তু এই মহাসচিব প্রধান। নেক্সট হচ্ছে প্রতিবেদন প্রেরণ। তাহলে মহাসচিব কি করে, যে মহাসচিব প্রতিবেদন প্রেরণ করে। কিসের প্রতিবেদন, যে প্রত্যেক বছর বছর এই মহাসচিব কি করে, যে একটা প্রতিবেদন লেখে, সেটার মধ্যে কি লেখা থাকে, যে বিগত বছরে আন্তর্জাতিক ক্ষেত্রে কি কি নিরাপত্তা এবং শান্তি সংক্রান্ত কি কি সমস্যার মুখোমুখি হতে হয়েছে, আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষার জন্য কি কি সমস্যা বর্তমানে আছে, আর কি কি করলে সমস্যার সমাধান হবে, তার সুপারিশ কিন্তু সেই প্রতিবেদনে লেখা থাকে। ঠিক আছে। তাহলে প্রতিবেদন প্রেরণ করা মহাসচিবের আরেকটা দায়িত্ব বা একটা কাজ। নেক্সট হচ্ছে অর্থ সংক্রান্ত কাজ। তাহলে অর্থ সংক্রান্ত কাজের দায়িত্ব কিন্তু মহাসচিবের। প্রতি বছর বাজেট যে পেশ করে না, যে কোথায় কত টাকা খরচ হবে সম্মিলিত জাতিপুঞ্জের, তাহলে সেটা কিন্তু আর্থিক একটা বাজেট পেশ করে প্রতি বছর, সেটা কে পেশ করে, মহাসচিব কিন্তু পেশ করে। তাহলে এই হয়ে গেল মহাসচিবের কার্যাবলী। তিনি প্রধান কার্যনির্বাহক, সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য কার্যনির্বাহক বা প্রধান কার্যনির্বাহক, বিভিন্ন পরিষদের তিনি প্রধান, প্রতিবেদন প্রেরণ করেন প্রতি বছর, আর অর্থ সংক্রান্ত কাজও তার অনেক আছে। তাহলে এই হয়ে গেল সচিবালয় আর মহাসচিব সম্পর্কে আলোচনা। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব অর্থনৈতিক ও সামাজিক পরিষদের যে 3টি বিশেষ সংস্থা আমি বলেছিলাম, যে ইউনিসেফ, WHO আর ইউনেস্কো। তাহলে এই যে 3টি সংস্থা আছে, বিশেষ সংস্থা, তার সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের যে বিশেষ সংস্থা আছে, বিশেষ সংস্থা, সেই সংস্থা 3টি কি কি তোমাদের সিলেবাসে 3টি আছে, অনেক আছে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বিশেষ সংস্থা সমূহ অনেক, কিন্তু তোমাদের সিলেবাসে 3টি আছে। তাহলে সেই 3টি কি কি, একটা হচ্ছে ইউনিসেফ, একটা আছে WHO, একটা আছে ইউনেস্কো। ঠিক আছে। তাহলে এই যে এই 3টি সংস্থা, এই 3টি সংস্থা সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাহলে এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।